মনময়, তন্ময়, সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি কি, অর্থ কি, পার্থক্য কি, মিল অমিল কি, এই বিষয়ে আজকের ভিডিওতে তুমুল আলোচনা হবে বন্ধুরা। যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, যারা লেখক, যারা কবি, সাহিত্যিক, সাংবাদিক, এই সংক্রান্ত পেশার সাথে জড়িত যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, তাদের জন্য আজকের বিষয়টা ক্লিয়ার হওয়া, জানা, পরিষ্কার ধারণা থাকাটা অতীব জরুরি। প্রিয় বন্ধুরা, কাজেই ভিডিওটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, শিক্ষণীয় আজকের ভিডিওটি হতে চলেছে। সাবজেক্টিভিটি অ্যান্ড অবজেক্টিভিটি কি, কাকে বলে? বন্ধুরা, আমি পয়েন্ট আকারে দুপাশে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, উদাহরণ সহ সুন্দরভাবে আলোচনা করে তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখলে অনেক জ্ঞানের প্রশস্ততা বেড়ে যাবে। সব লেভেলের মানুষের জন্যই দরকার রয়েছে বন্ধুরা, যারা বক্তা, স্পিকার, রাইটার, শ্রোতা, সবার জন্যই এই আজকের ধারণাটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, সাবজেক্টিভিটি হলো মনময়, এর অর্থ আমি নিচে দিয়েছি, দেখুন। আগে আসি আমরা সিরিয়ালি বিষয়টা আলোচনা করি। পার্সোনাল লাইফ অ্যান্ড আইডিয়াস, অর্থাৎ সাবজেক্টিভিটি হলো এমন একটা রাইটিং বা এমন একটা বর্ণনা বা এমন একটা বলা বা এমন একটা বিষয় আশয় তুলে ধরা যেটা লেখকের বা বক্তার নিজস্ব পার্সোনাল কথা বা আইডিয়া বা চিন্তা বা চেতনা তিনি বর্ণনা করেন। যে ধরুন, আমি সেখানে গেলাম, আমি এটা দেখলাম, আমি ওটা দেখলাম, এরকম পার্সোনাল ব্লগ এক কথায়। এখানে অ্যাবসেন্স ফ্রম পার্সোনাল লাইফ, এখানে পার্সোনাল লাইফ স্পর্শ করে না এই অবজেক্টিভিটিতে। তন্ময় যে রাইটিং, কবিতা, সাহিত্য, গান, গীতি, অভিনয়, যা বলেন না কেন, সংস্কৃতির যেটা লেভেল বলেন না কেন, সেখানে কিন্তু রাইটারের বা যিনি সৃষ্টিকর্ম করছেন শিল্পীর পার্সোনাল কোনো ধ্যান ধারণাই উপস্থিত থাকে না এই উপস্থাপনার মধ্যে। এরপরে আমরা অর্থ যদি তাকাই বন্ধুরা, সাবজেক্টিভিটির অর্থ হলো মনময়, আত্মবাদী, আত্মকেন্দ্রিক, ব্যক্তিগত। ক্লিয়ার? অর্থ থেকেই সংজ্ঞাটা নির্ণয় করা সম্ভব বন্ধুরা, যে তাহলে সাবজেক্টিভিটি কাকে বলে? যে উপস্থাপনার মাধ্যমে, যে লেখালেখির মাধ্যমে, যে কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, অভিনয়, গান, গীতিকা ইত্যাদির মাধ্যমে বন্ধুরা কি হয়? মনময়, আত্মবাদী, নিজস্ববাদ, আত্মকেন্দ্রিকতা, মানে নিজের স্বার্থ, ব্যক্তিগত চিন্তা চেতনা প্রকাশ পায়, সেই ধরনের লেখক, উপস্থাপনা, সাহিত্য, কর্ম, সাংবাদিকতা, লেখা ইত্যাদিকে সাবজেক্টিভিটি বলা হয়ে থাকে বন্ধুরা। অবজেক্টিভিটির অর্থটা কীরকম হতে পারে? তন্ময়, এটা ছিল মনময়, এটা তন্ময়, নৈবিত্তিক, অব্যক্তিগত বা বস্তুনিষ্ঠ। তিনি যেভাবে বর্ণনা করেন, অন্যের কোট শুধু তুলে ধরেন, অন্যের উদ্ধৃতি তুলে ধরেন। যেমন একজন সাংবাদিক বলেন যে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সেখানে সেই এলাকার জেলা অফিসার, শিক্ষা অফিসার বলে থাকেন বা বলেন যে বর্ণনা করেন যে অন্যের উদ্ধৃতি শুধু নিজের মুখ দিয়ে বলিয়া ওলান। এরকমই বন্ধু বস্তুনিষ্ঠ যেটা সেটাই শুধু তুলে ধরেন, তার কোনো চিন্তা চেতনাই তিনি ওখানে প্রকাশ করেন না। সেটাই হলো বন্ধুরা অবজেক্টিভিটি। আচ্ছা, এরপরে আসুন বন্ধুরা, আমরা উদাহরণ যদি দেই সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে, বেশ কিছু লেখক, রাইটার আমি উদাহরণ স্পর্শ করার চেষ্টা করছি। যেমন দেখুন, ইংলিশ সাহিত্য জগতে ওয়ার্ডসওয়ার্থ একজন সাবজেক্টিভিটি চিন্তা চেতনার কিন্তু একজন রাইটার, কবি। তিনি তার সমস্ত কবিতায়, যেমন বিশ্ববিখ্যাত একটা কবিতা রয়েছে ড্যাফোডিল, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, তাই না? ড্যাফোডিল, টিনটার্ন অ্যাবি, এরকম যত কবিতা আছে দেখবেন যে ওয়ার্ডসওয়ার্থ তার নিজস্ব শৈশব, বাল্যকাল, তার কি বলবো যে এরকমের যে চিন্তা চেতনাগুলো, নিজস্ব মানে ধ্যান ধারণাগুলো তিনি সেখানে ফুটে তুলেছেন। ঠিক আছে? তার নিজস্ব প্রকৃতি নিয়ে তিনি কী ভাবেন, প্রকৃতির মাঝে কীভাবে গড়ের অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করেন ইত্যাদি নিজের চিন্তাগুলো সেখানে ফুটে ওঠে বন্ধুরা। পল্লীকবি জসিমউদ্দিন বাংলা সাহিত্যে যেমন অনেক কবিতা লিখেছেন, যে উদাহরণ হিসেবে বলা যায় ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। দেখুন পুরো কবিতাটা কাকে কেন্দ্র করে? কবির নিজেকে কেন্দ্র করে বর্ণনা করছেন যেন, ঠিক না? এরকম বন্ধুরা। তারপরে
আরও এরকম আছে, আমার বাড়ি আইসো বন্ধু বসতে দিব পিড়ে। আমার বাড়ি, দেখুন আমার বাড়ি মানে কি, নিজেকে আত্মকে বোঝাতে কবি এখানে বলছেন। পল্লী কবির উদাহরণ দিচ্ছি, কাজী নজরুল ইসলামের কবিতায় আসেন, যেমন আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উড়বো আমি ডাকি। তাহলে আমি হব, দেখুন আমি দিয়ে কি বোঝাচ্ছে, আত্মকেন্দ্রিক বোঝাচ্ছে না, নিজেকে বর্ণনা করছেন, নিজের চিন্তা প্রকাশ করছেন। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তাহলে আমি আমরা দিয়ে নিজেকে বোঝাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা উদাহরণ দিতে পারি, যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানাতে বাস করে কানা বগিচা। তাহলে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, আমাদের বলতে তিনি কিন্তু আত্মকেন্দ্রিক বর্ণনা দিচ্ছেন। জীবনানন্দ দাশের উদাহরণ আনতে পারি, যেমন আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে নাকি, ধানসিঁড়ি নদীটির তীরে নাকি, এরকম বর্ণনাটা আছে না কবিতায়, বিশ্ববিখ্যাত লাইন। তাহলে সেখানে দেখুন নিজে ফিরে আসবেন, নিজে কিভাবে পুনর্জন্মে আসবেন সেটাকেই যেন তিনি মিন করছেন, আত্মকেন্দ্রিকতার মধ্যে ডুবে যাচ্ছেন, ঠিক না? এরপরে দেখুন সুন্দর একটা কৌশল আমরা হিসাবে ধরে রাখতে পারি যে সাবজেক্টিভিটি কিভাবে চিনব। আমরা যদি এই জ্ঞানগুলো একটাও না থাকে তাহলে আচ্ছা, এই দিকের আমি উদাহরণ আগে চলে আসি 3 নম্বরে, তারপরে এই পয়েন্টে আসি। শেক্সপিয়ার এবং হোমারকে আমি এনেছি ইংলিশ সাহিত্য জগৎ থেকে। শেক্সপিয়ার কিন্তু তিনি অবজেক্টিভিটি তিনি কিন্তু তুলে ধরেছেন। যেমন সনেট 18 যদি আমরা খেয়াল করি, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, হ্যাঁ, তিনি তার প্রিয়াকে সামারের ডে দিয়ে তুলনা করছেন, তার নিজের এখানে কোনো চিন্তা চেতনা তিনি তুলে ধরছেন না। হোমারের যেমন দ্য ইলিয়াড কাব্যে তিনি বিভিন্ন দেবদেবীর মহাযুদ্ধ, রণক্ষেত্র ইত্যাদি তিনি তুলে ধরেছেন, কিন্তু সেখানে তার ব্যক্তিগত কোনো কিছুই স্পর্শ করে না। এটাই হচ্ছে বন্ধুরা অবজেক্টিভিটি। শেখ ফজলুল করিম বাংলা সাহিত্যে যেমন স্বর্গ নরক কবিতার খেয়াল করুন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। দেখুন এখানে কিন্তু তার ব্যক্তিগত কোনো পার্সোনাল কোনো কিছুই যেন প্রকাশ পাচ্ছে না, এটা একটা সার্বজনীন বিষয় তিনি তুলে ধরেছেন স্বর্গ নরক নিয়ে। তাহলে এখানে কিন্তু বস্তুনিষ্ঠ অবজেক্টিভিটি তার ফুটে উঠেছে। এভাবে বন্ধুরা আমরা বিভিন্ন সাহিত্যকর্মে, বিভিন্ন নাটকে, অভিনয়ে, সাংবাদিকতায়, লেখনীতে, বিভিন্ন বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে যদি কোনো বক্তা আমরা এরকম মানে নিজের বলতে বোঝায়, তখন তিনি হয়ে যাবেন সাবজেক্টিভিটি। আর যদি বক্তা সবসময় অন্যের উদ্ধৃতি, অন্য কাব্যগ্রন্থ থেকে, ধর্মগ্রন্থ থেকে সবসময় রেফারেন্স দিয়ে কথা বলেন, তার কোনো ব্যক্তিগতই কথা টাচ করেন না, তখন তিনি হয়ে যাবেন অবজেক্টিভিটি। আর যদি শুধু নিজের আইডিয়া প্রকাশ করেন সেটা হবে সাবজেক্টিভিটি। এ হলো বন্ধুরা। তাহলে এরপরে আসুন, এই যেটা বলছিলাম একটু আগে, যে এটা একটা চমৎকার উপায় যে সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি কীভাবে চিনতে পারি। বন্ধুরা ফার্স্ট পার্সনে বর্ণিত হবে সাবজেক্টিভিটি সাধারণত, হ্যাঁ, উত্তম পুরুষ বাংলা যেটাকে আমরা বলি আই, উই, আস, মি, মাই, এই শব্দগুলো ইংলিশে ফার্স্ট পার্সন, বাংলা যেটাকে আমি, আমরা, আমাদের, আমাদেরকে, আমার, এই শব্দগুলো সাধারণত বর্ণনায় অনেক সময় খুঁজে পাওয়া যাবে, উপস্থিত থাকবে সাবজেক্টিভিটির মধ্যে বন্ধুরা। এরপরে অবজেক্টিভিটির মধ্যে যে পার্সনগুলো থাকবে সেটা হলো সেকেন্ড বা থার্ড পার্সনে বর্ণিত হতে পারে, মানে এগুলোর উপস্থিতি থাকতে পারে। এখানে কখনোই ফার্স্ট পার্সনের উপস্থিতি থাকবে না, উত্তম পুরুষ থাকবে না, সেখানে মধ্যম বা নাম পুরুষ থাকবে, যেমন তুমি, আপনি, আপনারা, তোমরা, তোমাদের, হ্যাঁ, সে, তার, তাদের, তারা, এরকম শব্দগুলো, পার্সনগুলো, পুরুষগুলো থাকবে বন্ধুরা। আরেকটা বিষয় সেটা হলো যে সাবজেক্টিভিটির মধ্যে অনেক সময় অহমিকা প্রকাশ পেতে পারে। যেমন 5 নম্বরে আমি দেখাইছি অহংকার, রাগ, অনুরাগ, অর্থাৎ ব্যক্তিগত রাগ, আবেগ, অনুরাগ তিনি কবিতা কিন্তু মানে ঝেড়ে দিতে পারেন তার রাইটিংয়ের মধ্যে, বলনে চলনের মাধ্যমে। এটাতে অনেক সময় স্বৈরাচারী হটকারিতাও প্রকাশ পেতে পারে। তাহলে আমি শব্দটা দিয়ে, যেমন রবার্ট ফ্রস্টের মাই উড প্রবন্ধটাতে আমরা দেখি যে তার অহংকার, অহমিকা, স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়ে থাকে অনেক সময় বন্ধুরা সাবজেক্টিভিটির মধ্যে। কিন্তু অবজেক্টিভিটির মধ্যে সবসময় কি হয়, বেশি রাগ অনুরাগ নেই, মানে এখানে সার্বজনীনতা, ইউনিভার্সালিটি, হ্যাঁ, এগুলো কিন্তু বেশি বিকশিত হয় অবজেক্টিভিটির মধ্যে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি সম্পর্কে যে মিল অমিলগুলো আলোচনা করলাম,
এই বিষয় থেকে আসলে সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি সম্পর্কে কতটুকু স্পষ্ট হয়েছেন তা অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন বন্ধুরা, এবং ক্লিয়ার হয়েছেন কিনা বিষয়ে দুটি তা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, যদি ভিডিওটি শিক্ষণীয় মনে করেন আর ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, লাভ ইউ।